কে 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 ওখানে? আমি অশরীরী আসছি রাত 12টা ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার রাত 10টা। প্রিয় লিসেনারগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটি পাঠিয়েছেন তীর্থ। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আমি তীর্থ। আজ আপনাদের সঙ্গে এমন একটি ঘটনার কথা শেয়ার করতে যাচ্ছি যা ঘটেছিল 2010 সালের দুর্গাপূজার ঠিক আগে। ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের কোচবিহারের এক প্রত্যন্ত গ্রামে। আজও সেই রাতের কথা মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। ঘটনার সঙ্গে জড়িত সকলের ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে আমি এবং আমার বন্ধুদের নাম পরিবর্তন করে বলছি। পটলডাঙ্গার মেজবাড়ির সেই রুদ্ধশ্বাস রাতের পর প্রায় মাস 3 কেটে গেল। 2010 সালের পুজো তখন একেবারে দরজায় কড়া নাড়ছে। আকাশ নীল হতে শুরু করেছে আর কলকাতার ফুটপাতে ছাতিম ফুলের গন্ধ ভাসছে। ঠিক সেই সময় একদিন আমার বন্ধু বিনু হঠাৎ এসে হাঁপাতে হাঁপাতে বলল, তীর্থ, কোচবিহারের দিকে আমার পিস্তুত ভাইয়ের বিয়ে, তোদের সবাইকে যেতে হবে। ম্যাচের একঘেয়েমি কাটানোর জন্য আমরা সবাই রাজি হয়ে গেলাম। ট্রেন যখন উত্তরবঙ্গের বুক চিরে এগোচ্ছিল তখন জানালার বাইরে প্রকৃতির রূপ বদলে যেতে লাগলো। ঘন ঘন জঙ্গল, মেঠো পথ আর জনমানবহীন এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল। কুলতিলি নামের সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছে। গ্রামটা যেন সময়ের অনেক পেছনে আটকে আছে। চারিদিকে বাঁশঝাড়, মাঝে মাঝে লোডশেডিংয়ের অন্ধকার আর অদ্ভুত এক নীরবতা। বিনুদের পিসেমশাইয়ের বাড়িটা বেশ বড় ছিল, কিন্তু বাড়ির ঠিক পেছনেই ছিল বিশাল এক বাঁশঝাড়। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না। বিয়ের আগের রাতে আমরা গ্রামের চণ্ডীমগুপে বসে গল্প করছিলাম। সেই সময় বিনুদের এক দুঃসম্পর্কের জ্যাঠামশাই আমাদের উদ্দেশ্যে বললেন, শোনো বাবারা, শহরের ছেলে তোমরা, পেছনের ওই বাঁশঝাড়ের শেষ মাথায় একটা পুরনো ঢিপি রয়েছে। আমরা ওটাকে বলি ডাকাত ভিটে। ব্রিটিশ আমলে ওখানে ভবানী ডাকাত নামে এক কুখ্যাত ডাকাত সর্দার থাকতো। ডাকাতি করার আগে নাকি সে কালীতলার নরবলি দিত। আজও অমাবস্যার রাতে সেখানে একটা মশাল জ্বলে। খবরদার, কেউ ওদিকে যেও না। কথাগুলো শুনে আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। কিন্তু আমার বন্ধু দীপের চোখ দুটো জ্বলে উঠল কৌতূহলে। সে ফিসফিস করে বলল, এই তীর্থ, আজ ভূত চতুর্দশী না? মশালটা একবার দেখলে কেমন হয়? আমি সঙ্গে সঙ্গে আপত্তি জানালাম, কিন্তু সতীশ তখন উৎসাহে টগবগ করছে। শেষ পর্যন্ত অনেক তর্কের পর আমরা 4 জনই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত তখন প্রায় 1টা। চারিদিক শুধু ঝিঝি পোকার একটানা ডাক। আমরা একটি 3 ব্যাটারির টর্চ লাইট নিয়ে নিঃশব্দে বাজারের ভেতর ঢুকে পড়লাম। ভেতরের বাতাসটা অস্বাভাবিক ভারী। মনে হচ্ছিল কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই বাঁশঝাড়ের মাথাগুলো অদ্ভুতভাবে দুলতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, নিচে কোনো বাতাস নেই। আর ঠিক তখনই আকাশের বুক চিরে ধপ করে জ্বলে উঠল একটি প্রকাণ্ড লাল মশাল, রক্তের মতো লাল। আর আলো যেন চারপাশে অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। বিনু আতঙ্কিত গলায় বলল, এই চল 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 ফিরে যাই।
আমরা ঘুরে দাঁড়াতেই জমে গেলাম। যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ আর নেই। আমরা বোকার মতো দাঁড়িয়ে, চারপাশে শুধু বাঁশের দেয়াল। আমরা যেন এক অদৃশ্য গোলকধাঁধার মধ্যে আটকে গেছি। ঠিক তখনই শুকনো পাতার উপর ভেসে এলো ভারী বুটের শব্দ। সঙ্গে সঙ্গে বাতাস ভরে উঠল চন্দনের গন্ধ আর কাঁচা রক্তের কটু গন্ধে। মশালের আলোয় আমরা যা দেখতে পেলাম, প্রায় 7 ফুট লম্বা এক বিশাল কালো অবয়ব, হাতে বিশাল একটি রামদা, আর চোখ দুটো জ্বলছে আগুনের কয়লার মতো। হঠাৎ করেই বজ্রপাতের মতো এত জোরে গর্জন ভেসে এলো। আজ অনেক বছর পর 4টে তাজা বলি রক্ত পাবো। আমাদের শরীর যেন অবাস হয়ে গেল। সীতেশের হাত থেকে টর্চ পড়ে গেল। বিনু মাটিতে বসে রাম রাম জপ করতে লাগলো। সেই ভয়ঙ্কর মূর্তিটি রামদা উঁচিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে। প্রথম কোপটা সে মারতে গেল বিনুর দিকে। ঠিক সেই মুহূর্তে সীতেশ নিজের প্রাণের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ল, বিনুকে সরিয়ে দিল। রামদাটা পাশের একটি মোটা বাঁশ কেটে বেরিয়ে গেল। দীপ তখন চিৎকার করে উঠল, তীর্থ, টর্চ লাইটটা তোল, ওর চোখে আলো মার। আমি কোনো রকমে টর্চটা তুলে সরাসরি সেই মূর্তির চোখে আলো ফেললাম। সঙ্গে সঙ্গে এক বিকট আর্তনাদ করে উঠল। মনে হলো আলোটা সে সহ্য করতে পারছে না। দীপ বুঝে গেল এটাই আমাদের সুযোগ। এই, তোরা সবাই হাত ধর, কেউ হাত ছাড়বি না। আমরা 4 বন্ধু একে অপরের হাত শক্ত করে ধরে ফেললাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের বন্ধুত্বই যেন একমাত্র শক্তি। আমরা একসঙ্গে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে ভেসে আসছিল সেই অশরীরী ডাকাত সর্দারের হুঙ্কার। মনে হচ্ছিল সে আমাদের পেছনেই আছে, কিন্তু আমরা থামিনি। হঠাৎ করেই মনে হলো চারিপাশের সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। একটা অদৃশ্য জাল যেন ছিঁড়ে গেল। আর পরের মুহূর্তেই আমরা ছিটকে এসে পড়লাম বিনুদের পিসেমশাইয়ের বাড়ির উঠানে। হাঁপাতে হাঁপাতে পেছন ফিরে তাকাতেই দেখলাম বাঁশঝাড়ের ভেতরে সেই মশালটা ধপ করে নিভে গেল। চারিদিকে আবার আগের মতো নিস্তব্ধ। পরদিন সকালে আমরা কলকাতার ট্রেনে উঠলাম। আমাদের কারো মুখে কোনো কথা ছিল না, শুধু জানালার বাইরে উত্তরবঙ্গের সবুজ প্রকৃতি দেখতে দেখতে মনে হচ্ছিল আমরা কি সত্যি ভবানী ডাকাতের অশরীরী অস্তিত্বের মুখোমুখি হয়েছিলাম, নাকি সেই বাজারের ভেতরে লুকিয়েছিল আরো কোনো অজানা রহস্য। আজও আমি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। প্রিয় লিসেনার ভাই ও বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যি কি ভবানী ডাকাতের আত্মা এখনো সেই ডাকাত ভিটে পাহারা দেয়, নাকি পুরো ঘটনাটির পেছনে অন্য কোনো অজানা রহস্য লুকিয়েছিল? জানতে চাই আপনাদের মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে কেমন লাগলো ঘটনা? আর যদি আজকের ঘটনাটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আমি আবারও হাজির হব আগামী রবিবার রাত 10টায়, এবং একটি বাড়তি এপিসোড থাকবে শুক্রবার রাত 8টায়। নতুন একটি সত্য ঘটনা, নতুন একটি রহস্য এবং নতুন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে।